ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের একটা প্রিলিমিনারি টপিক মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা নিয়ে একটু আলোচনা শুরু করি, কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল টেন্ডেন্সিতে যাওয়ার আগে আমাদের আরও কিছু জিনিস বুঝতে হবে যে আমরা স্ট্যাটিস্টিক্স আসলে কি নিয়ে কাজ করে। স্ট্যাটিস্টিক্স মেইনলি ডেটা নিয়ে কাজ করে। তো ডেটাগুলোকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি এগুলো আগে আমাদের একটু বুঝতে হবে, এরপরে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিতে যাব। তো আমরা একটু ডেটাকে প্রেজেন্ট করার বিভিন্ন টেকনিক নিয়ে আগে একটু কথা বলি। ধরে নাও যে কোনো একটা পরীক্ষা হলো তোমাদের, যে টোটাল মার্কস হলো 10 আউট অফ 10 স্টুডেন্টরা এই মার্কসগুলো পেয়েছে। কেউ পেয়েছে, একজন পেয়েছে 7, একজন পেয়েছে 9, একজন পেয়েছে 2, একজন পেয়েছে 1, 0, 5 পেয়েছে, 7 পেয়েছে, 2 আরেকজন পেয়েছে, 5 একজন পেয়েছে, 3 একজন পেয়েছে। ধরো এই টোটাল 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, টোটাল 10 জন স্টুডেন্ট আছে ক্লাসে। 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে, এই মার্কসগুলো স্টুডেন্টস পেয়েছে। তো দিস ইজ ওয়ান টাইপ অফ ডেটা। তো কাজেই আমাদের কাছে 10 জন স্টুডেন্টের মার্কস আছে। তো এই ডেটা থেকে আমরা কি বুঝলাম? এই ডেটা থেকে বুঝলাম যে 10-এর মধ্যে কে কত নাম্বার পেয়েছে। তো এটা হলো ডেটাকে প্রেজেন্ট করার একটা মেথড, যে যা আছে আমরা ডাইরেক্ট বলে দেব। তো এখানে একটা সমস্যাও থেকে যায় যে 10 জনের বদলে যদি আমরা ধরো স্টুডেন্ট আছে 500, সেক্ষেত্রে 500 মার্ক যদি এখানে থাকে, তো এখান থেকে কিছু বোঝা খুব মুশকিল যে এই ক্লাসের স্টুডেন্টরা কি খুব ভালো নাম্বার পেয়েছে না ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ নাম্বার পেয়েছে। তো এসেটা ইনফরমেশন এই 500 ডেটা থেকে কালেক্ট করা খুব মুশকিল। এই জন্য আমরা এটাকে নিয়ে, এই ডেটাগুলোকে নিয়ে অন্যরকম পরীক্ষা নিরীক্ষা করে কিছু একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করি। তো ডেটাকে প্রেজেন্ট করার এই গেল একটা টেকনিক, যে ডাইরেক্ট যা আছে আমরা বলে দিলাম। আচ্ছা, এবার অন্য টেকনিকগুলোও দেখি। আমরা দেখি এখানে দেখো কি কি মার্কস পেয়েছে স্টুডেন্টরা। পেয়েছে 0 পেয়েছে কেউ, 1ও পেয়েছে এক দুজন আছে 1 পেয়েছে, 2 পেয়েছে কয়েকজন, 3 পেয়েছে কয়েকজন, 4 বোধহয় কেউ পায়নি। যাই হোক 5 পেয়েছে, বা যদি আমরা ইয়ে করতে চাই 4 রাখলেও রাখা যায়। আচ্ছা, 5 যেহেতু পাইনি আমরা 5 দিলাম। 6ও পাইনি, 7 পেয়েছে কয়েকজন আবার পেয়েছে 9। এই হলো ডিফারেন্ট মার্কস যারা বিভিন্ন স্টুডেন্ট পেয়েছে। এবার এগুলো হলো মার্কস, এটাকে আমরা দিলাম, ধরো নাম দিলাম এক্স হলো মার্কস অবটেন বাই স্টুডেন্টস। এবার 0 কতজন পেয়েছে? 0 পেয়েছে একজন, 0 পেয়েছে একজন। 1 কতজন পেয়েছে? 1ও পেয়েছে একজন। 2 কতজন পেয়েছে? 2 পেয়েছে দেখো 2 জন, ও আর ও, এই 2 জন পেয়েছে 2। 3 কতজন পেয়েছে? 3ও একজনই পেয়েছে, 3 পেয়েছে একজন। 5 পেয়েছে দেখো 2 জন পেয়েছে 5। তো 7 পেয়েছে সিমিলারলি, 7 দেখো এও পেয়েছে, কাজে 7ও পেয়েছে 2 জন, 9 পেয়েছে একজন। তাহলে কি করলাম, যে ডিফারেন্ট মার্কসগুলো লিখলাম আর কতজন স্টুডেন্ট এই মার্কসটা পেয়েছে এখানে লিখলাম। এটা হলো ডেটা রিপ্রেজেন্ট করার আরেকটা টেকনিক। এই ডেটাটাকেই কিন্তু আমরা এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এটা ডেটা রিপ্রেজেন্ট করার আরেকটা টেকনিক। তো এগুলো হলো মার্কস, আর এগুলোকে বলা হয় ফ্রিকুয়েন্সি মানে হাউ ফ্রিকুয়েন্টলি ইট অকার্স। যে 3 হাউ ফ্রিকুয়েন্টলি পেয়েছে, যে একজন পেয়েছে। 2 হাউ ফ্রিকুয়েন্টলি পেয়েছে, 2 জন পেয়েছে। এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি, বা অনেক সময় ওয়েটও বলা হয়। তাহলে সেম ডেটাটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। আচ্ছা, এটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনকে বলা হয় ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবার দেখি আমরা আর কোনো টেকনিক আছে নাকি সেম ডেটাকে রিপ্রেজেন্ট করার। আমরা দেখে নেই যে এই ডেটাতে দেখো 10-এর মধ্যে পরীক্ষা তো, মানে 10-এর বেশি কেউ পাবে না।
লোয়েস্ট মার্ক হবে 0 আর ম্যাক্সিমাম পেতে পারে 10। তো আমরা দেখে নিই 0 থেকে 2 এর আগে পর্যন্ত কে কে পেয়েছে, 2 থেকে 4 এর আগে পর্যন্ত কে কে পেয়েছে, 4 থেকে 6 এর আগে পর্যন্ত, 6 থেকে সেম 8 এর আগে, 8 থেকে সেম 10 এর আগে পর্যন্ত কে কে পেয়েছে। এবার 10 থেকে যদি আরও বেশি থাকতো আমরা যেতে পারতাম। এবার 0 থেকে 2 এর আগে পর্যন্ত কতজন পেয়েছে দেখো, 1 আছে একজন, 0 আছে মানে 2 জন পেয়েছে। সিমিলারলি 2 থেকে 4 এর মধ্যে পেয়েছে, দেখবে খুঁজলে পেয়ে যাবে 3 জন পেয়েছে। 4 থেকে 6 এর আগে পর্যন্ত পেয়েছে 2 জন, 4 থেকে শুরু করে 6 এর আগে পর্যন্ত, এর মানে 5 আসবে, আর তো কিছু নেই, 2 জন। 6 থেকে 8 এর আগে পর্যন্ত পেয়েছে 2 জন, 8 থেকে 10 এর আগে পর্যন্ত পেয়েছে 1 জন। কিন্তু সেম ডেটাটাকে আমরা এইভাবে দেখো আরেকটা অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম। তো এগুলিকে আমরা বলছিলাম মার্কস, এগুলো কিন্তু আবার ডাইরেক্ট মার্কস না, এগুলো হলো একটা ইন্টারভ্যাল, এগুলোকে আমরা বলি যে ক্লাস ইন্টারভ্যাল, ক্লাস ইন্টারভ্যাল। আর এখানে সেম কতজন পেয়েছে মানে ফ্রিকোয়েন্সি। কাজে সেম ডেটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। কাজে দেখো সেম মানে একটা সেট অফ ডেটা একবার এইভাবে লেখা যায় ডাইরেক্ট, একভাবে ফ্রিকোয়েন্সি দিয়ে লেখা যায়, একবার ক্লাস ইন্টারভ্যাল দিয়ে লেখা যাচ্ছে সেম ডাটাকে। এখানে লক্ষ্য করো যখন আমরা ক্লাস ইন্টারভ্যাল দিয়ে লিখছি দেখো কোনো গ্যাপ কিন্তু নেই 0 থেকে 2 এর আগ পর্যন্ত। 0-2 মিনস 0 থেকে শুরু হবে, 0 ইনক্লুডেড, 2 কিন্তু ইনক্লুডেড না, 2 এর ঠিক আগে পর্যন্ত যারা যারা পেয়েছে আমরা এই ইন্টারভ্যালের ভিতরে ধরবো। এখানে 2 থেকে 4 এর আগে পর্যন্ত, 4 থেকে 6 এর আগে পর্যন্ত। কিন্তু আমরা দেখো ডেটাগুলোর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই, যেখানে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 মানে কোনো গ্যাপ ছাড়া আমরা লিখেছি। তো এটা হলো আরেক রকমের আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে লক্ষ্য করলে দেখবে টোটাল স্টুডেন্ট কতজন ছিল 10। কাজেই এই ফ্রিকোয়েন্সিগুলোর সাম যদি করো দেখবে টোটাল অবশ্যই 10 আসবে, 10 না আসলে কোথাও ভুল হয়েছে। সেম এখানে ফ্রিকোয়েন্সিগুলো যদি সাম করি আমাদের টোটাল স্টুডেন্ট অবশ্যই আসবে, যদি না আসে কোথাও আমরা নিশ্চয়ই ভুল করেছি। আচ্ছা, এবার দেখো তো যেটা বলছিলাম যে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকেই আমরা দেখো এখানে ক্লাস ইন্টারভ্যাল দিয়ে লিখেছি, মানে একটা গ্রুপ করে নিয়েছি 0 থেকে 2 ভিতরে কারা কারা আছে এই গ্রুপে, 2 থেকে 4 এর আগে পর্যন্ত কারা কারা আছে এই গ্রুপে। এই জন্য এটাকে বলা হয় গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো আমরা তাহলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখলাম, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখলাম। আচ্ছা, এবার গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এভাবে না লিখে অন্যভাবেও লেখা যেতে পারে। যেমন এখানে কি লিখেছিলাম 0 থেকে 2 এর আগ পর্যন্ত, 2 থেকে 4 এর আগ পর্যন্ত, 4 থেকে 6 এর আগ পর্যন্ত। তো এখানে দেখো 2 ইনক্লুডেড না, এখানে 4 ইনক্লুডেড না, কাজেই এগুলোকে আমরা ইনক্লুড করিনি, এই গ্রুপের মধ্যে ইনক্লুড করিনি, কাজেই এগুলোকে আমরা কি করেছি এক্সক্লুড করেছি। কাজেই এটা হলো এক্সক্লুসিভ টাইপ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আবার ইনক্লুসিভ টাইপও লেখা যায়, যেমন আমি যদি এভাবে লিখলাম 0 থেকে, বা এভাবে নেই, ধরো অন্য একটা ডিস্ট্রিবিউশন, ধরো মার্কস আর আমি নিচ্ছি না, 1 থেকে 5 পর্যন্ত কারা কারা পেয়েছে, ধরো 1 থেকে 5 পেয়েছে, ধরো কোনো একটা পরীক্ষায় 2 জন। 6 থেকে 10 পর্যন্ত কারা কারা পেয়েছে, এখানে কিন্তু 6ও আছে 10ও আছে এই গ্রুপের মধ্যে। 6 থেকে 10 পর্যন্ত কারা কারা পেয়েছে, ধরো পেয়েছে 4 জন। এবার 11 থেকে 15 পর্যন্ত কারা পেয়েছে, ধরো পেয়েছে 3 জন। 16 থেকে পর্যন্ত 20 পর্যন্ত কারা পেয়েছে, ধরো 5 জন। তো এটাও এক টাইপ অফ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে আছে ক্লাস ইন্টারভ্যাল, এখানে আছে ফ্রিকোয়েন্সি, এটাও গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। বাট এখানে কি, এখানে আমরা 1ও ধরেছি 5ও ধরেছি এই গ্রুপে, 6ও ধরেছি 10ও ধরেছি এই গ্রুপে। তো কাজে এটা হলো ইনক্লুসিভ টাইপ, দুটোকেই ইনক্লুড করেছি, ইনক্লুসিভ টাইপ গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ইনক্লুসিভ টাইপ
গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। কাজে গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুই রকম, এক্সক্লুসিভ টাইপ আর হলো ইনক্লুসিভ টাইপ। তাহলে আমরা একটা সেট অফ ডেটাকে দেখো অনেক রকমভাবে প্রেজেন্ট করতে পারি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হিসাবে লিখতে পারি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সময় আবার গ্রুপড হিসাবে লিখতে পারি, গ্রুপড করলে আবার এক্সক্লুসিভ টাইপ লিখতে পারি বা ইনক্লুসিভ টাইপ লিখতে পারি। তো এখানে আরও কিছু কথা আছে। কথা হলো যে ইচ্ছা করলেই যে সবসময় এক্সক্লুসিভ বা ধরো ইনক্লুসিভ টাইপের সবসময় লেখা যাবে এমন না। এখানে লক্ষ্য করো ইনক্লুসিভ টাইপের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে কি 1 থেকে 5 পর্যন্ত কারা পেয়েছে, 6 থেকে 10 পর্যন্ত। কাজে 5 আর 6-এর ভিতরে যারা আছে তারা কিন্তু কোনো গ্রুপে পড়ছে না, ঠিক আছে। 5 আর 6-এর কেউ যদি 5.5 পেয়ে থাকে সে কিন্তু কোনো গ্রুপে আসছে না। কাজেই সবসময় ইনক্লুসিভ টাইপ হিসাবে লেখা সম্ভব হয় না। ডেটাগুলো যদি কন্টিনিউয়াস হয়, কোনো গ্যাপ না থাকে ডেটাগুলোর মধ্যে, তাহলে কিন্তু আমাদের যদি ডেটাগুলোর মধ্যে গ্যাপ থাকে তাহলেই আমরা ইনক্লুসিভ হিসাবে লিখতে পারবো। মানে যদি যেখানে গ্যাপ না থাকে এগুলোকে বলে কন্টিনিউয়াস ডাটা, আর যেখানে গ্যাপ থাকতে পারে এগুলোকে বলা হয় ডিসক্রিট ডাটা। কাজে এটা শুধু লিখতে পারবো ডিসক্রিটের ক্ষেত্রে। ডিসক্রিটের ক্ষেত্রে ইনক্লুসিভ টাইপ লেখা যাবে, কন্টিনিউয়াস ডেটা হলে কিন্তু আমাদের এক্সক্লুসিভ টাইপই লিখতে হবে। ইট ইজ ফর কন্টিনিউয়াস। আর ডিসক্রিট হলে আমরা এভাবে লিখতে পারবো বা তখন এইভাবেও লেখা যেতে পারে, ঠিক আছে। তো এই হলো আমাদের ইনক্লুসিভ টাইপ অ্যান্ড এক্সক্লুসিভ টাইপ গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আরও দু একটা জিনিস বলা ভালো, যে সে হলো যে এই যে 1 থেকে 5 এগুলিকে বলা হয়, বা এখানে 4 থেকে 6 এগুলিকে বলা হয় ক্লাস লিমিটস। দিজ আর অল ক্লাস লিমিটস। 6 থেকে 10 এটা হলো ক্লাস লিমিট। আচ্ছা, এবার যেহেতু এদের মধ্যে গ্যাপ আছে, এখানে দেখো কোনো গ্যাপ নেই, যেখানে শেষ হয়েছে এখানেই শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে এখানেই শুরু হয়েছে। এখানে কিন্তু গ্যাপ আছে, যেখানে শেষ হয়েছে এর পরের থেকে শুরু হয়েছে। কাজে আমরা কিছু কিছু অঙ্ক করার ক্ষেত্রে এই গ্যাপ ইজ নট অ্যাকসেপ্টেবল। তখন এই গ্যাপগুলোকে আমাদের মেরামত করে নিতে হবে, গ্যাপগুলো যাতে না থাকে এইভাবে আমাদের এটাকে সাজিয়ে নিতে হবে। এটা আরেকটা টেকনিক, আমরা এগুলো নিয়ে পরে ডিসকাশন করব। তো যখন গ্যাপ থাকবে না তখন এগুলোকে বলা হয় ক্লাস বাউন্ডারি। যখন গ্যাপ থাকে না তখন এগুলোকে বলা হয় ক্লাস বাউন্ডারি। এই ক্ষেত্রে যেমন গ্যাপ নেই, ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি সব একই, এটা ক্লাস লিমিটও এটা ক্লাস বাউন্ডারিও। কিন্তু এখানে এটাকে কিন্তু ক্লাস লিমিট বলা যাবে, ক্লাস বাউন্ডারি বলা যাবে না, যেহেতু গ্যাপ আছে। তো লিমিট থেকে বাউন্ডারি কনভার্ট করা খুব কঠিন কাজ না। দেখো গ্যাপটা কত আছে, গ্যাপ আছে 1-এর, সব ক্ষেত্রে গ্যাপ আছে 1-এর। এবার 1-কে 2 ভাগ করো, তাহলে 0.5। তো 0.5 তাহলে এদিক থেকে বিয়োগ হবে, এদিক থেকে যোগ হবে, এদিকে বিয়োগ এদিকে যোগ। তাহলে দেখবে এই যে গ্যাপগুলো সব আমাদের চলে যাচ্ছে। যেমন এদিক থেকে বিয়োগ করলে 0.5, এদিক থেকে এদিকে যদি যোগ করি 5.5, এদিক থেকে বিয়োগ করলে 5.5, এদিকে যোগ করলে 10.5, এদিকে বিয়োগ করলে 10.5, এদিকে যোগ করলে 15.5, এদিকে বিয়োগ করলে 15.5, এদিকে যোগ করলে 20.5। এবার দেখো গ্যাপ নেই, এখানে 5.5-এ শেষ, 5.5-এ শুরু, কোনো গ্যাপ নেই। এবার এগুলোকে আমরা বলতে পারবো ক্লাস বাউন্ডারি। এগুলোকে ক্লাস বাউন্ডারি বলতে পারবো যেহেতু গ্যাপ নেই। কাজেই দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারি যখন গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে এগুলোকে ক্লাস বাউন্ডারি বলা যাবে না, তখন ক্লাস লিমিটই বলতে হবে। আর এটার ক্ষেত্রে যেহেতু গ্যাপ নেই, এখানে লিমিট বাউন্ডারি দুটোই একই, কাজে উই ক্যান কল দ্যাম ক্লাস বাউন্ডারি বলতে পারি, ক্লাস লিমিট বললেও অসুবিধা নেই। তো এই হলো একটা সেট অফ ডেটাকে বিভিন্নভাবে প্রেজেন্ট করার টেকনিক। তো এই টেকনিকটা মাথায় রেখে আমাদের পরবর্তী যে কাজ, মানে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই চ্যাপ্টারটা আমরা এগুলোর উপরে কিন্তু নির্ভর করবে, এটার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে নির্ভর করবে। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দেখো নামটার থেকেই বোঝা যাচ্ছে যে ডেটাগুলোর সেন্ট্রাল ভ্যালুর দিকে যে টেন্ডেন্সি, এটাকে আমরা স্টাডি করব। কারণ একটু আগে বলছিলাম যে
500 ডেটা যদি আমার চোখের সামনে কেউ রেখে দেয়, আমি কিছু বুঝবো না এই ডেটা থেকে। কাজেই এই ডেটাটাকে স্টাডি করে একটা কনক্লুশনে আমাদের যেতে হবে। কি কনক্লুশন? বিভিন্ন টাইপের কনক্লুশন হতে পারে, যে এই ক্লাসের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি খুব ভালো রেজাল্ট করেছে, না ম্যাক্সিমাম স্টুডেন্ট খারাপ রেজাল্ট করেছে। তো এই টাইপের অনেক কনক্লুশন ডেটা থেকে ড্র করা যায়, যেটা যদি 250 ডাটা বা 500 ডাটা আমার কাছে ডাইরেক্ট রেখে দেয়, এভাবে বলা সম্ভব না। এই জন্য ডেটাগুলিকে আমরা বিভিন্নভাবে সাজিয়ে নিই। এই সাজিয়ে নেওয়াটাই দেখালাম আমরা মোটামুটি। এখানে দেখলাম এই একটা টেকনিক, এই একটা টেকনিক, এই একটা টেকনিক, এই একটা টেকনিক, মোটামুটি 4টা টেকনিক আমরা দেখেছি। এবার মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মানে আমাদের মেইনলি স্টাডি করতে হবে মিন, মিডিয়ান অ্যান্ড মোড। এই 3টা জিনিস মেইনলি আমাদের স্টাডি করতে হবে, মিন, মিডিয়ান এন। এবার মিন, মিডিয়ান অ্যান্ড মোড কি, এগুলো নিয়ে আমরা অনেকেই জানি বা আমরা পরের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তো মিন, মিডিয়ান, মোড যদি বের করতে হয় তাহলে কিন্তু আমাদের ডেটা লাগবে। কোন ডেটার উপরে বেস করে আমরা মিন, মিডিয়ান, মোড বের করব। এবার ডেটা যখন আমাকে দেবে তখন এই ফর্মে দিতে পারে, এই ফর্মে দিতে পারে, এই ফর্মে দিতে পারে, এই ফর্মে দিতে পারে। 4 ফর্মের যে কোনো একটাতে আমাকে ডেটা সাপ্লাই করবে পরীক্ষায়। এবার এই ফর্মের উপরে বেস করে আমরা কিন্তু মিন, এই ফর্মে দিলে এক রকমের টেকনিক, এই ফর্মে দিলে এক রকমের টেকনিক, এই ফর্মে দিলে এক রকমের টেকনিক, এই ফর্মে দিলে এক রকমের টেকনিক। তো কাজেই কিভাবে ডেটা আমাকে সাপ্লাই করা হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করবে মিন, মিডিয়ান, মোড বের করা। কাজেই যখন আমরা এগুলো স্টাডি করব, আমাদের কাজ হবে এই 4টা ফর্মের মধ্যে যে কোনো ফর্মেই যাতে আমরা এই 3টা জিনিস বের করতে পারি। তো এই জন্য এগুলোর সিগনিফিক্যান্স, এই টেবিলটা আসলেই কি রিপ্রেজেন্ট করে এটা জানা খুব জরুরি। আমার মনে হয় আমি মোটামুটি ডিটেলসে ডিসকাশন করার চেষ্টা করেছি কিভাবে ডেটা রিপ্রেজেন্ট করা হয়, এবং তার উপরে বেস করে আমি আবারও বলছি যে এই 4টা ফর্মের যে কোনো একটা ফর্ম কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো কাজেই আমরা যখন স্টাডি করব তখন এই 4টা ফর্মকেই আমরা স্টাডি করব। এটার ক্ষেত্রে মিন কীভাবে বের করব, এটার ক্ষেত্রে কীভাবে বের করব, বা এমন দিলে কীভাবে বের করব, বা এমন দিলে কীভাবে বের করব, এই 4টা ফর্মেই কিন্তু আমরা স্টাডি করব। তো এই দুটো দেখো খুব ক্লোজলি রিলেটেড, কারণ এটা থেকে আমরা যদি এইভাবে ক্লাস লিমিট থেকে ক্লাস বাউন্ডারি বের করে নিই তাহলে তো এটা এই টাইপ দুটো সমান হয়ে গেল, কারণ আর কোনো গ্যাপ নেই। তাহলে এটা থেকে এটাতে কনভার্ট করা সোজা। এরপরে মানে এটা মানে 4টা টাইপ না বলে মানে 3.5টা টাইপ আমরা বলতে পারি, কারণ যে এটা থেকে আমরা খুব সহজেই এটাতে আসতে পারি যদি প্রয়োজন হয়। সব ক্ষেত্রে প্রয়োজন নাও হতে পারে, কিন্তু যদি প্রয়োজন হয় এটা থেকে আমরা এক স্টেপেই এটাতে চলে আসবো। কাজে মেইনলি ধরো এই 3টার উপরে আমাদের বেস করতে হবে আর টেকনিকটা জানতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে এটা থেকে আমরা এই টাইপে কীভাবে আসবো। এখানে একটু বলে রাখি যে মিডিয়ান আর মোড বের করতে হলে কিন্তু এই টাইপটা মাস্ট, এই টাইপই আমাদের এসে কাজ করতে হবে। হ্যাঁ, মিন বের করতে হলে এই টাইপটা না হলেও চলে, ডাইরেক্ট এই টাইপ থেকে মিন বের করা যায়। এর কারণটা হলো মিডিয়ান বা মোডের যে ফর্মুলা আছে এখানে ক্লাস বাউন্ডারি কাজে লাগে, ক্লাস লিমিট না। কাজে আমি একটু আগে বলছিলাম এগুলো হলো ক্লাস লিমিট, এগুলো ক্লাস বাউন্ডারি না, যেহেতু গ্যাপ আছে। কাজেই গ্যাপ যখন আমরা মেরামত করে নিয়েছি তখন এগুলো হলো ক্লাস বাউন্ডারি। কাজেই যেহেতু ফর্মুলাতে ক্লাস বাউন্ডারি কাজে লাগে, কাজেই আমাদের যদি ইনক্লুসিভ টাইপ থাকে মিডিয়ান আর মোডের ক্ষেত্রে কিন্তু আমাদের আগে এক্সক্লুসিভ টাইপে আসতে হবে, এরপরে আমরা মিডিয়ান অ্যান্ড মোড বের করতে পারবো। তো এই মোটামুটি ডেটা নিয়ে ডিসকাশন। আমরা পরের ক্লাসগুলোতে মিন, মিডিয়ান, মোড মানে এই সেন্ট্রাল টেন্ডেন্সির এই 3টা মেজারকে আমরা কিভাবে মেইনলি অঙ্কগুলো করতে হয় তা আমরা পরের ক্লাসে দেখব। কিন্তু এই ডিসকাশনের উপরে যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টসে লিখতে পারো।